প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি ওয়েস্টার্ন গল্প সংকলন কিং কোল্টের আরও একটি গল্প, নাম জিম। তাহলে চলুন শোনা যাক। জিম ও কনার লোকটা ছেলেবেলা থেকেই একরোখা আর জেদি। নইলে ডানা সুলিভানের বাবা তার বুকের উপর শটগান ধরার পরও সে তার মুখের উপর বলতে পারত না যে ডানার বাবা পছন্দ করুক আর না করুক, সে ডানাকেই বিয়ে করবে। বুড়ো সুলিভানও একগুঁয়ে লোক, কিন্তু শেষ পর্যন্ত শটগানটা নামিয়ে নিল সে, কারণ সে জানে টেক্সাসবাসী জিম ও কনার লোকটাও তারই মতো টিট, তাই গুলি করতে পারল না টেড। এই বিয়ে টিকবে না। সুলিভান সাবধান করল জিমকে, মেয়েটা শহরে বড় হয়েছে, তুমি ভেড়া রাঞ্চার, ওই একাকী জীবন সে বেশি দিন সইতে পারবে না। বেশি হলে তোমাদের বিয়ে 6 মাস টিকবে, কিন্তু ওকে যতটা চিনি সে যদি ততটা স্মার্ট হয় তাহলে 3 মাস। কিন্তু জিম ও কনার ডানার চেহারায় তার বাপের জিদ দেখতে পেয়েছে, এবং তার দীর্ঘ বিশ্বাস তার জীবনের সাথে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা মেয়েটার আছে। হানিমুনের গোলাপি উষ্ণতায় বুড়োর সাবধান বাণীর কথা প্রায় ভুলেই গেছিল। এখন গ্রীষ্মের ফোসকা পড়া রোদে সে ঘোড়ার পিঠে ধীর গতিতে তার ভেড়া এবং ভেড়ির দলটাকে অনুসরণ করছে। তার কানে বারবার ডানার বাবার কথাগুলো বাজছে, তোমাদের এই বিয়ে টিকবে না, টিকবে না। প্রতিবার ডানাকে জামাকাপড় থেকে ধুলো ঝেড়ে ফেলার ব্যর্থ চেষ্টা করতে দেখলেই কথাটা ওর মনে পড়ে। কিংবা যখন মেয়েটার চোখ খোলা ক্যাম্পফায়ারের মেসকিটের জ্বালাময় ধোঁয়ায় অস্থির হয়ে বারবার নীল চোখের পাতা ফেলে, তখন মনে পড়ে প্রত্যেকটা কাদাময় ওয়াটার হলে শহরে কেনা কাপড়গুলো যখন তাকে নিজের হাতে কেচে কেচে রং ফ্যাকাশে আর সুতোর বুনন খুলে ফেলার উপক্রম হতে দেখে, তখনও স্মরণ হয়। সান অ্যাঞ্জেলো থেকে পশ্চিমে 4 দিন চলার পর আর একটা নতুন সমস্যার প্রথম ইঙ্গিত পাওয়া গেল। ওয়াগন ঘুরিয়ে রাতের জন্য ক্যাম্প করতে সাহায্য করছিল জিম। এই সময়ে দেখল একটা ভেড়ার দল পূবে তারই দিকে আসছে। আলতোভাবে ডানার রোদে পোড়া হাতটা ছুলো ও কনার। ভেড়াগুলোর যাওয়ার কথা পশ্চিমে, অথচ ওরা পূবে আসছে। আমি একটু আসছি বলে ঘোড়ার পিঠে উঠল সে। জোরে ঘোড়া ছুটিয়ে নিজের ভেড়াগুলোকে পার হয়ে এগিয়ে সামনের দলটার সামনে এসে ঘোড়া থামালো। দেখলো ওই ভেড়াগুলো শুকনো আর কাহিল। গোপধারী বুড়ো মালিকের অবস্থাও প্রায় ওদেরই মতো। কথা বলার আগে জিভ দিয়ে নিজের শুকনো ঠোঁট দুটো চেটে একটু নরম করে নিল বুড়ো। বয়সে কুচকানো মুখটা ধুলোর স্বাদে আরো কুচকালো। তোমারও ফিরে যাওয়াই ভালো, বলল সে। ওদিকে গত 6 মাসে 1 ফোঁটা বৃষ্টিও হয়নি। 50 মাইলের মধ্যে কোনো পানি পাবে না তুমি। কেবল নদীতে কিছুটা পানি আছে, কিন্তু ওটা চার্লস উডের দখলে। বুড়ো কুচকালো ও কনার। বুড়ো লোকটা আর তার ভেড়াগুলোর দুর্দশা দেখে দুঃখ হচ্ছে ওর। নিজের জন্যও দুশ্চিন্তা হচ্ছে, কয়েকদিন পর তারও একই দশা হবে। এখন আর ফিরতে পারবো না। আমি এগুলোকে হাওয়ার্ডস ড্র এলাকায় নিয়ে যাচ্ছি। আমিও ওদিকেই যাচ্ছিলাম, কিন্তু এই পথে তুমি পার হতে পারবে না। উড তোমার একটা ভেড়াও বাঁচতে দেবে না। আমি এখন সান অ্যাঞ্জেলায় ফিরে যাচ্ছি, ওখান থেকে দক্ষিণে যাব। সময় লাগবে। কিন্তু নিচের দিক থেকে ঘোরা পথে আমি হাওয়ার্ডস ড্রতে পৌঁছাতে চেষ্টা করব। আড়ষ্ট হলো জিম। পশ্চিম দিকে চেয়ে বাতাসে ওরা ধুলো ছাড়া কিছুই ওর নজরে পড়ল না। কিন্তু তাতে তো তোমার পুরো গ্রীষ্ম কেটে যাবে। কাঁধ উচালো বুড়ো। ভেড়ার কাছে সময়ের কোনো মূল্য নেই।
ঘোড়ার পিঠে বসেই নিজের ভেড়াগুলোকে ধীরে ধীরে একটু সরিয়ে নিতে শুরু করলো বুড়ো, যেন ও কনারের ভেড়ার সাথে মেশার সুযোগ না পায়। দুশ্চিন্তাগ্রস্ত জিম নিজের রোদে বাদামি ঘাড়ে হাত বুলিয়ে আকাশের দিকে তাকালো। এক টুকরো মেঘও নেই কোথাও। সূর্য পশ্চিমে হেলে পড়লেও তার চেয়ে তেজ এখনো বিশেষ কমেনি। প্রচণ্ড তাপে মেসকিট আর গ্রিজউড এলাকায় তাপের ঢেউ খেলতে দেখা যাচ্ছে পশ্চিমে। ওদিকে তাকিয়ে একবারে তিনটে ঘূর্ণি বাতাসে তিন জায়গায় ধুলো উঠতে দেখল। পূবে চতুর্থ একটা। ছোট ঘাস এখানে প্রচুর আছে। ভেড়াগুলো রোদে পুড়ে বাদামি হওয়া ভঙ্গুর ঘাস খেয়েও টিকে থাকতে পারবে যদি পানি পায়। ডানা এরই মধ্যে একটা ছোট গর্ত খুঁড়ে মেসকিটের শুকনো ডাল জোগাড় করে আগুন জ্বেলেছে। ক্যাম্পে ফিরে দেখলো ও কনার। ঘোড়ার পিঠ থেকে জিন নামিয়ে ডানার দিকে তাকালো। সূর্যটা অস্ত যাওয়ার আগে এখন লালচে আলো ছড়াচ্ছে। চুলে প্রতিফলিত হয়ে অপূর্ব দেখাচ্ছে ওকে। মেয়েটা ওকে দেখতে পায়নি। একটা ছোট কুড়াল দিয়ে আধ শুকনো একটা ডাল কাটতে সে ব্যস্ত। ওটা এখনো পুরো শুকায়নি বলে হ্যাসিটের কোপের সাথে বারবার বাঁকা হয়ে আবার সোজা হচ্ছে, কাটছে না। আইরিশ রাগে জিদ করে এবার খুব জোরে কোপ মারল। ডালটা বাঁকা হয়ে চাবুকের মতো ওর হাতেই বাড়ি দিল। কাঁটাগুলো হাতে বিঁধল। হ্যাচিট ছেড়ে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল সে। ওকনার ছুটে ওর পাশে গিয়ে বসে ওর হাত ধরল। ব্যথা পেয়েছো ডানা? মেয়েটার সুন্দর ঠোঁট জোড়া রোদে আর শুকনো বাতাসে ফেটে গেছে। ঠোঁটের উপর ঠোঁট চেপে ধরে মাথা নাড়ল সে। না, ব্যথা তেমন পায়নি, কিন্তু রাগ হচ্ছে। তেতো বিরক্ত হয়ে উঠেছি আমি। ওয়াগনের ঝাঁকানি, ক্যাম্পফায়ারের উপর রান্না করা আর সারাক্ষণ ধুলো খেয়ে অতিষ্ঠ হয়ে উঠেছি আমি। আমরা কি কখনো ওখানে পৌঁছবো জিম? মেয়েটা কান্না চেপে রাখার চেষ্টা করছে, কিন্তু এক ফোঁটা চোখের পানি বাধা মানল না। ওর বাম গালের পুরু ধুলোর পরত কেটে নিচে নেমে এলো। ওর হাতটা তুলে হাতে চুমো খেলো জিম, কিন্তু টের পেল হাতে কড়া পড়ে ওটা এখন শক্ত হয়েছে। বিয়ের সময় পৃষ্ঠের সামনে ধরা নরম হাতটি আর নেই। আর তো বেশি দিন লাগবে না পৌঁছতে, তাই না ডার্লিং? প্রশ্ন করলো ডানা। ওর স্বরে হতাশার ছাপ। পশ্চিম দিকে উডের রেঞ্জটার দিকে তাকালো জিম। বুঝলো তার বিকল্প আর কোনো উপায় নেই। মাথা নাড়ল সে। না ডানা, আর বেশি দেরি নেই। পরদিন বিকেল নাগাদ ওরা নদীর ধারে এসে পৌঁছলো। জিম জানে সে এখন চার্লস উডের জমিতে আছে। উডের কথা ওর ভালোই মনে আছে। টাকা জমিয়ে ভেড়া কেনার আগে সান অ্যাঞ্জেলোতে একটা রাঞ্চে সে কাজ করত। ওই সময় উড ওই রাঞ্চের উপর দিয়ে একবার তার গরুর দল নিয়ে পার হয়েছিল। অনুমতি নেওয়া বা ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন সে বোধ করেনি, বরং মালিকের গরুগুলোকে তাড়িয়ে দিয়ে নিজের গরুর জন্যে সব থেকে ভালো ঘাস আর পানি ব্যবহার করেছিল। যা দরকার তাই সে নিয়েছে, যেন এটা ওর প্রাপ্য, কারণ সে বুড়ো কর্নেল কার্ল উডের ছেলে। কোমাঞ্চিদের যখন রাজত্ব ছিল সেই সময়ে কাল এখানে এসে গোলা বারুদের জোরে বিশাল একটা এলাকা দখল করে 2 বার রাঞ্চটা গড়ে তুলেছিল। ওর বাবাকে কেউ কোনোদিন কিছু বলার সাহস পায়নি। সেই সুবাদে ওর ছেলে চার্লসকেও কেউ ঘাটায় না। এখন জিম ও কনারি বা কোন সাহসে তার বিরুদ্ধাচরণ করবে? ওরা আছেই মাত্র 3 জন। সে নিজে, ডানা আর তার মেক্সিকান কর্মচারী গোমেস, যে একেবারেই নিরীহ মানুষ। একটা বিশাল পেকান গাছের পাশ দিয়ে ঘোড়া নিয়ে নদীর ঢাল ধরে নিচে নামলো জিম। দেখল নদীটা খুব সরু ধারায় বইছে। সাধারণত ওটা 30 থেকে 40 ফুট চওড়া থাকে। এখন ওখানে রয়েছে কেবল বালু আর কাকর।
নদীটা কেবল 3-4 ফুট, গভীরতা মাত্র কয়েক ইঞ্চি। হঠাৎ ও কনারের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। একটু কপালের জোর আর সাহস থাকলে ধোকা দিয়েই সে টিউবার রাঞ্চ পার হতে পারবে। হুলিও তেলচিটে হ্যাটটা নেড়ে হাঁকলো সে। ভেড়াগুলোকে নদীর ধারে নামিয়ে নিয়ে এসো। নদীটা এঁকে বেঁকে পশ্চিম থেকে পূবে গেছে। ধারার উল্টো দিকে 30 মাইল নদী ধরে যেতে পারলে বাকি 20 মাইল পানি ছাড়াও ভেড়াগুলো অনায়াসে যেতে পারবে। কিন্তু টিউবারের ভিতর দিয়ে প্রথম 30 মাইল যাওয়াটাই সব থেকে কঠিন হবে। দ্বিতীয় দিনের শেষে জিম ও কনার আশাবাদী হয়ে উঠল। হয়তো টিউবারের লোকজনের অজান্তেই সে 30 মাইল পার হয়ে যেতে পারবে। সামনে হুলিও ছোট ছোট কাকড় ছুঁড়ে উডের গরুগুলোকে পানির ধার থেকে সরিয়ে দিচ্ছে, যেন গরুগুলো তাদের ভেড়ার সাথে না মেশে। টিউবারের লোকজনের কোনো চিহ্নই ওরা গত দুদিনে দেখতে পায়নি। কিন্তু তৃতীয় দিনের দুপুরবেলা ঝামেলা দেখা দিল। একজন কাউবয় নদীর ঢাল ধরে নেমে লাগাম টেনে থেমে দাঁড়ালো। বিস্মিত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঘোড়াটাকে হাঁটিয়ে হুলিওর দিকে এগোলো। পরে জিম ও কনারকে দেখতে পেয়ে তার সামনে এসে দাঁড়ালো। কাউহ্যানটা কম বয়সী, বড়জোর 18 কি 19 হবে। ওর মুখে দাড়ি মাত্র গজাতে শুরু করেছে। মাতব্বরি চালে গলা বাড়িয়ে সে কর্তৃত্বের সুরে প্রশ্ন করল, তুমি ভেড়া নিয়ে এখানে কিভাবে পৌঁছলে? ঘোড়ার উপর সিধে হয়ে বসে আছে জিম। একটুও না দমে সে জবাব দিল, নদী ধরে সোজা এসেছি। জানো না এটা টিউবার রাঞ্চ? শুনেছি। লোকটা এমন চোখে ও কনারের দিকে তাকালো যেন ওর চেয়ে বোকা লোক সে আর দেখেনি। তাহলে তুমি নিজেই নিজের বিপদ ডেকে আনতে চাচ্ছ? ঠিক আছে। ঘোড়াটাকে ঘুরিয়ে নদীর সব থেকে খারাপ পাড় ধরে স্পারের কঠিন খোঁচা দিয়ে ঘোড়া নিয়ে উপরে উঠে গেল। তাকিয়ে লোকটাকে যেতে দেখলো ও কনার। একটা দীর্ঘশ্বাস ফেলার পর ওর কাঁধ দুটো একটু ঝুলে পড়ল, আর চোখে ডান পায়ের কাছে খাপে ভরা স্যাডল গানটার দিকে তাকালো। ওটা সাথে থাকায় একটু স্বস্তি পাচ্ছে সে। 3 ঘন্টা পরে তরুণ কাউবয়টা আবার ফিরে এলো। আরো 6 জন আরোহী ওর সাথে ঢাল ধরে নিচে নেমে এলো। ওদের একজন ভেড়ার পাল্টার দিকে রোষের দৃষ্টিতে চেয়ে আছে, যেন ওগুলোকে হাত দিয়েই ছিঁড়ে ফেলবে। এবার ক্ষুরধার চোখ ও কনারের দিকে ফেরালো সে। নিজের ভেড়াগুলোকে হারাবার ব্যবস্থা করছো তুমি, জানালো সে। ওই লোকটাই চার্লস উড। ওর চেহারা জিমের পরিচিত। বয়স 30-এর বেশি হবে না। অস্বাভাবিক রকম রকচটা আর জেদি। কখনো কাউকে ভুলতে দেয়নি যে সে কর্নেল কার্ল উডের ছেলে। চাল চলনে গর্বের সাথে আভিজাত্য নিয়ে চলার চেষ্টা করে বটে, কিন্তু ও কনারের চোখে সে একজন স্যাঁচরা চোরের বেশি কিছু নয়। কর্তৃত্বের গর্ব ফুটে উঠেছে ওর চোখে। দেখতে পাচ্ছে জিম। রাগে কোমরে ঝোলানো 45 পিস্তলের বাটে হাত রাখলো সে, কিন্তু ওটা বের করার আগেই নিজের স্যাডল গানটা বের করে আড়াআড়িভাবে জিনের উপর রাখলো ও কনার। গানটার মুখ সরাসরি উডের দিকে তাক করা। তুমি হয়তো একটা ভেড়া মারার সময় পাবে, শান্ত স্বরে বলল সে। সরাসরি বিরোধিতায় উডের মুখটা রাগে লাল হয়ে উঠল, আর চোখে পাশের পাকা চুলওয়ালা পাতলা গরনের আরোহীর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো সে। দোর্দণ্ড প্রতাপ কর্নেলের ছেলে তার কর্মচারীর কাছে উপদেশ চাইছে। লোকটা নিচু স্বরে বলল, শান্ত হও চার্লি, লোকটা তোমাকে মেরে ফেলতে পারে। দুষ্টু চিন্তা বাদ দিয়ে বাট থেকে হাত সরিয়ে স্যাডল হর্নের উপর রাখলো সে। একটু দমেছে লোকটা, কিন্তু তার 2 চোখ থেকে রোষের আগুন ঝরছে। বহু বছর আগে কর্নেল কার্ল উডকে রাখতে দেখেছিল ও কনার। সেটা সত্যি মনে রাখার মতোই একটা দৃশ্য ছিল বটে। চার্লি তার বাবার কিছুটা পেয়েছে উত্তরাধিকার সূত্রে। সচেতনভাবে তার বাবাকে নকল করার চেষ্টা করে চার্লি। তার উদ্ধত্ত রাগ সবই সে পেয়েছে, কিন্তু বিবেচনাটা পায়নি।
উট বলল, তুমি কি মনে করেছো এত সহজেই তুমি পার পেয়ে যাবে? 6 জনে যদি তোমার ভেড়াগুলোকে দাপড়ে এখান থেকে তাড়িয়ে দূর করতে না পারে, তবে 12 জন লোক আনবো আমি। 12 জনে না পারলে আমি 20 জন আনতে পারি। ওর কাছে শুকনো ওয়াটার হোলগুলোর কথা বলে কোনো লাভ নেই। যত তাড়াতাড়ি সম্ভব ভেড়াগুলো নিয়ে তার নিজের রাঞ্চে ফেরা যে একান্ত প্রয়োজন, এটা ওকে যুক্তি দিয়ে বোঝানো যাবে না। ওসবে কাঁধ দেবে না উট। তাই ও কনার শুধু বলল, তোমার রাঞ্চের জমিতে আমি নেই। কথাটা শুনে তাজ্জব হলো উট। মাথাটা একটু কাত করলো সে। ঠিক শুনেছে কিনা বোঝার চেষ্টা করছে। তোমার কথার মানে এই পুরোটারই মালিক আমি। এখান থেকে যেদিকেই যাও, জোরে ঘোড়া চালালেও আমার জমি পার হতে তোমার পুরো একটা দিন লাগবে। মাথা নাড়ল ও কনার। বাকি সবই তোমার, কেবল এই নদীর তলাটা ছাড়া। ওটা টেক্সাস সরকারের সম্পত্তি। কয়েকবার চোখের পাতা ফেলে কিছু বলতে গিয়েও থেমে গেল চার্লি। আবার পাশের বয়স্ক কাউহ্যান্ডের দিকে তাকালো সে। ওর হাতটা আবার 45 পিস্তলের দিকে ইঞ্চি ইঞ্চি করে এগোচ্ছে। বুড়ো আরোহী ঝুঁকে ওর হাতটা ধরে ফেলল। সাবধান চার্লি, রাইফেলটা এখনো ওর হাতে রয়েছে। তাছাড়া আমার বিশ্বাস ওর কথাই ঠিক। এটা এস্টেটের সম্পত্তি। সব নদীর বেলায় ওই একই আইন। একটা গালি দিল উট। ওর ঘোড়াটা উত্তেজনা আজ করতে পেরে অস্থিরভাবে মাটিতে পা ঠোকা শুরু করলো। এস্টেটের হোক আর নাই হোক, একটা সামান্য মেষপালক আমাকে এভাবে অপদস্থ করবে, এটা আমি সহ্য করব না। ওর সাথে ওর ভেড়াগুলোকেও আমি শেষ করব। অসহিষ্ণু বিরক্তিতে বুড়ো আরোহীর চেহারায় রাগের চিহ্ন ফুটে উঠল। কিন্তু কার্লের আমল থেকে আছে বলে উপদেশ দেওয়ার ক্ষমতা থাকলেও তার প্রাক্তন প্রভুর অবাধ্য ছেলেকে শাসন করার অধিকার ওর নেই। কর্নেলের মতো মাথাটা একটু খাটাও চার্লি, বলল সে। ওই নতুন শেরিফ তোমাকে একটু বেকায়দায় পাওয়ার অপেক্ষায় আছে। একটু ভুল করলেই তোমাকে সে ছাড়বে না। এতে কিছুটা ঠান্ডা হলো চার্লি। রুদ্ধ আক্রোশে সে বলল, টুবারের কথা মতোই চলতো শেরিফ। শেরিফকে কি করতে হবে সেটা টুবারই বলে দিত। বুড়োর চেহারায় একটু উদ্যত ভাবের আভাস যেন দেখতে পেল জিম। তখন তোমার বাবা বেঁচে ছিল। চার্লস উড বুড়োর কথার আড়ালে ইঙ্গিতটা পুরোপুরি বুঝল, কিন্তু কোনো জবাব দিল না। কিন্তু ওর চোখের আগের আভাসটা এতে আরও বেড়ে গেল। ঠিক আছে মিচেল, তুমিই বলো, এছাড়া আমার কি করার আছে? ওকে যদি নির্বিঘ্নে যেতে দিই, তবে সবাই ভাববে টুবার তার শক্তি হারিয়েছে। ওরা একদল নেকড়ের মতো আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। বুড়ো মিচেল মাথা নাড়ল। আমি উকিল নই, তবে এটুকু তোমাকে বলতে পারি, ও যতক্ষণ নদীর এলাকায় আছে ততক্ষণ তোমার কিছুই করার উপায় নেই। ওই সময়ে ডানা ওয়াগনটাকে নদীর কিনারে এনে থামালো। জটলাটা কিসের দেখার জন্য এসেছে সে। ওর দিকে তাকিয়ে রইল চার্লস উড। ঠোঁটের কোনা দুটো একটু উপরে উঠেছে, ঠিক কয়টির দাঁত বের করে হাসার মতো। উডের যে মেয়েদের প্রতি প্রচণ্ড আসক্তি আছে তা ডেল রিও থেকে ফোর্ট ওয়ার্থ পর্যন্ত সবাই জানে। অনেক জায়গায়ই চষে সে উড, এবং মেয়েদের নিয়ে কেলেঙ্কারিও কম করেনি। মেয়েটার দিকে তাকিয়ে ওর কথার সুর বদলালো। ঠিক আছে মিচেল, তোমার কথাই তাহলে রাখলাম। ওর ভেড়া নিয়ে নদীর জমি দিয়ে এগো, কিন্তু আমরা ওর সাথে সাথেই থাকবো। কোনো ভেড়া পারে উঠলেই আমরা গুলি করে মেরে ফেলবো। যে দৃষ্টিতে ডানার দিকে তাকিয়েছিল চার্লি, সেটা ও কনারের পছন্দ হয়নি। আর ওই ওয়াগনটাও নিচে নিয়ে যাও, বলল উড। ওটাও টুবারের জমিতে উঠতে পারবে না। এখানে পাড়টা খুব ঢালু, প্রতিবাদ করলো ও কনার। কিন্তু আসলে ঢাল নিয়ে দুশ্চিন্তায় সে নেই। ডানার দিকে চেয়ে ওর মনোভাব বোঝার চেষ্টা করলো। সামনে একটা জায়গা আছে, ওখান দিয়ে সহজেই ওয়াগনে নামতে পারবে। ওখানেই ওটাকে নিচে নামাতে হবে। উড তার লোকজনকে 2 ভাগে ভাগ করলো। অর্ধেক এপারে
আর বাকি অর্ধেক অন্য পার্ট ধরে জিমের সাথে সাথে এগোচ্ছে। যেখানে পার্টটার ঢাল কম সেখানে ওকনার নিজেই উঠে এসে ডানাকে ওয়াগন নিচে নামাতে সাহায্য করলো। মেয়েটা ওকে কোনো প্রশ্ন করলো না, চোখের ভাষায় কেবল একটু ভাবের আদান প্রদান হলো। একবার একটা ভেরি দল ছেড়ে পাড়ের দিকে এগোলো। জিম ঘোড়া ছুটিয়ে ওকে থামাবার আগেই পাড়ে উঠে পড়ল। ওর বাচ্চাটাও ওকে অনুসরণ করেছিল। দুটো গুলির শব্দে দলের বাকি ভেড়াগুলো ভয় পেল। ওকনার লাগাম টেনে ঘোড়া থামালো। নিরুপায়ের আগে ওর ভিতরটা জ্বলছে। বারুদের তীব্র গন্ধ ওর নাকে এলো। নিঃশব্দে দাঁত বের করে হাসছে উট, বিজয়ের হাসি। শান্তভাবে দুটো তাজা কার্তুজ ভরল সে তার 44-এ। হুলিওর বাদামি চোখ দুটো সজল হয়ে উঠল। ভেড়াগুলো তার কাছে নিজের ছেলে মেয়ের মতোই আপন। প্রায় সন্ধ্যা পর্যন্ত আরোহীরা জিমের সাথেই থাকলো। নীরবে দাঁড়িয়ে ওরা জিম আর হুলিওকে ভেড়ার দলটাকে রাতের মতো বিশ্রাম নেয়ার জন্যে এক জায়গায় জড়ো করতে দেখল। এক দৃষ্টে ডানার দিকে লোভাতুর দৃষ্টিতে কতক্ষণ তাকিয়ে থেকে ঘোষণা করল, আজ রাতের জন্যে আমরা ফিরে যাচ্ছি, কিন্তু কাল ভোরবেলায় আবার ফিরে আসব। তোমার ওই কফি পটটা গরম রেখো। রাতের খাবার খেতে বসে এই প্রথম প্রশ্ন করল ডানা। আমাদের এই ঝামেলায় জড়ানোর কি দরকার ছিল? জিম ওকে জানালো সান অ্যাঞ্জেলোয় ফিরে দক্ষিণে গিয়ে ঘুরে তার নিজের রাঞ্চে পৌঁছতে গেলে কতটা সময় লাগতো। কিন্তু এভাবে তুমি হয়তো সব ভেড়াই হারাবে, যুক্তি দেখালো মেয়েটা। তোমাকে হারানোর চেয়ে ভেড়া হারানো অনেক ভালো। ব্যথিত চোখে তাকিয়ে রইল মেয়েটা। কতক্ষণ নীরবে চেয়ে থেকে সে বলল, তুমি কি মনে করেছিলে আমি তোমাকে ছেড়ে চলে যাব? বিষণ্ণভাবে ক্যাম্পফায়ারের দিকে চেয়ে একটা কাঠি দিয়ে উদ্দেশ্যহীনভাবে আগুন খোঁচাচ্ছে জিম। গেলেও আমি তোমাকে দোষ দিতাম না। তুমি শহরের মেয়ে, তোমার বাবা আমাকে সাবধান করেছিল, এই কঠিন জীবন পুরুষরাই অনেক সময়ে সহ্য করতে পারে না, মেয়েরা, বিশেষ করে শহরের মেয়ে। ওর গলার স্বরটা মেয়ে গেল। চোখ তুলে চেয়ে দেখলো মেয়েটার চোখে এখন গভীর বেদনার বদলে রাগ মিশ্রিত অভিমান। আমার উপর যদি তোমার বিশ্বাসই না থাকে তবে আমাকে বিয়ে করতে গেলে কেন? আড়ষ্টভাবে উঠে ওর কাছ থেকে সরে গেল মেয়েটা। রাগ ভাঙানোর জন্য জিম ওর পিছু নিল, অনুনয় করল, কিন্তু কোনো কথাই সে শুনবে না। এরপর অনেকক্ষণ নিভু ক্যাম্পফায়ারের পাশে বসে আপন মনেই নানান কথা ভাবল সে। পশ্চিম আকাশে বিজলি চমকাচ্ছে, ওগুলোর দিকে তাকিয়ে আছে বটে, কিন্তু আসলে কিছুই সে দেখল না। পরদিন সকালে পশ্চিম দিক থেকে বাতাস বইছে। সীসা রঙের খণ্ড খণ্ড মেঘ বাতাসের সাথে ভেসে আসছে। পশ্চিমের বাতাসটা ভেজা আর ঠান্ডা। ওদিকে কোথাও বৃষ্টির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বৃষ্টির আভাসে জিমের পালস রেট বেড়ে গেল, কিন্তু এটা যেন একটা অদৃষ্টের পরিহাস। বৃষ্টিটা যদি আর এক সপ্তাহ আগে নামতো তাহলে টুবার রান্স এড়িয়ে সহজেই হাওয়ার্ডস ড্র এলাকায় পৌঁছতে পারত। এই ঝামেলায় তাকে জড়াতে হতো না। ভোর হতেই উট একটা চঞ্চল ডান ঘোড়ার পিঠে চড়ে সোজা ক্যাম্পে এসে হাজির হলো। উদ্যত ভঙ্গি, ধুলো উড়িয়ে আসায় কার অসুবিধা হলো সেদিকে ভ্রুক্ষেপ নেই। নার্ভাস ঘোড়াটা অল্পেই উত্তেজিত হয় বলে ওর চোখের দুপাশে ফুলি বাঁধা রয়েছে। ওটা একটা শো, ওকনার জানে কার জন্যে এই শো। ঘোড়ার পিঠ থেকে নেমে কাউকে জিজ্ঞেস না করে নিজেই একটা টিনের কাপ তুলে কফি ঢেলে নিল। আজ ওর সাথে বাকি লোকজন নেই, কেবল মিশেল এসেছে। মিশেল ক্যাম্পের বাইরে ঘোড়ার পিঠ থেকে নেমে ঘোড়াটাকে নিয়ে এলো। যে কোনো অভিজ্ঞ ভদ্র কাউবয় তাই করত। ডানাকে দেখে হ্যাট ছুঁয়ে অভিবাদন জানালো সে। ধীরে ওকনারের ঘোড়ার পাশে সরে এলো উট। জিম ওকে থামাতে চেষ্টা করার আগেই খাপ থেকে রাইফেলটা বের করে ওয়াগনের স্টিল রিমের উপর বাড়ি মেরে বাটটা ভেঙে ওয়াগনের ভিতর ছুঁড়ে ফেলল। দাঁত বের করে হাসছে লোকটা। ওয়াগনের পাশে সে এমন জায়গায় দাঁড়িয়েছে যে ডানা আর
ডানাকে সব মালপত্র ওয়াগনে তুলতে বারবার ওর পাশ দিয়েই যেতে হচ্ছে। ও কনার রাগে মুঠো পাকালো, কিন্তু বুঝতে পারছে এই অত্যাচারটুকু তার সহ্য করতেই হবে, নইলে ভেড়াগুলোকে হারাতে হবে। কিন্তু সে এটাও বুঝছে বেশিক্ষণ তার পক্ষে এসব অত্যাচার সহ্য করা সম্ভব হবে না। ভেড়া বাঁচুক আর মরুক, জিমের সিগন্যাল পেয়ে হুলিও ভেড়ার দল নিয়ে রওনা হলো। পশ্চিমের আকাশ ঘন মেঘে প্রায় কালো রং ধারণ করেছে। গতকাল বাতাসটা ছিল খুব গরম, আজকে ঠান্ডা হাওয়া বইছে, বাতাসে বৃষ্টির ভেজা গন্ধ। সামনে কোথাও নিশ্চয় মুষলধারে বৃষ্টি পড়ছে, ভাবলো ও কনার। ওরা রওনা হয়েছে বেশিক্ষণ হয়নি। হঠাৎ সামনের দিকের একটা ভেরি গরুর টেইল ধরে পারে ওঠার সিদ্ধান্ত নিল। দেখতে পেয়ে হুলিও দ্রুত দৌড়ে ওকে ফিরিয়ে আনতে গেল। উট অনেক পিছনে ছিল, ওয়াগন আর ডানার কাছাকাছি। চার্লিও তার ব্যাংকটাকে স্পারের খোঁচা দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটল হুলিওর আগে ভেরিটাকে ধরার জন্যে। কিন্তু হুলিও ওর কিছুটা আগে রওনা হওয়ার আগে নদীর পাড়ের কাছে পৌঁছে চিৎকার করে হাত নাড়ল। ভেরিটার তাড়া খেয়ে ঘুরে আবার দলের সাথে গিয়ে ভিড়ল। পিস্তল হাতে চার্জ করে উঠে এলো উট, কিন্তু দেরি হয়ে গেছে তখন। ব্যর্থতায় জিদের বসে ব্রাকোটাকে সোজা হুলিওর দিকে ছুটালো সে। বুড়ো মেক্সিকান লোকটা ধাক্কাটা এড়াতে চেষ্টা করেছিল, কিন্তু পারল না। ব্রাকোর কাঁধের ধাক্কায় ছিটকে পড়ে গড়িয়ে নিচে নেমে এলো হুলিও। বেশ খাড়া ঢাল। হুলিওকে অনড় হয়ে বেকায়দা ভঙ্গিতে পড়ে থাকতে দেখে ঘোড়া নিয়ে ওর পাশে ছুটে গিয়ে ওর পাশে নামলো জিম। ওর ভয় হচ্ছে হয়তো লোকটার হাড় ভেঙে গিয়েছে। মুহূর্তের জন্যে উডের দিকে অগ্নিদৃষ্টি বর্ষণ করলো জিম। ওকে টেনে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে আচ্ছা মতো পিটিয়ে দেওয়ার ইচ্ছাটা কোনো মতে দমন করলো, কারণ হুলিওর যত্ন নেওয়াটা আগে দরকার। সে যখন হুলিওর সেবায় ব্যস্ত, তখন উট ঘোড়া নিয়ে সরে গেল। বুড়ো আরোহী মিশেল পাড়ের উপর থেকে উঁকি দিল, ওর বিব্রত চোখে লজ্জা। তোমার লোক কি আহত হয়েছে? হাঁপাচ্ছে হুলিও। দাঁড়াবার চেষ্টা করে ব্যথায় মুখ কুচকালো সে। ও কনার বলল, তোমার আর হাঁটাহাঁটি করার দরকার নেই, তুমি এখন থেকে ওয়াগনটা ব্যবহার করবে। কোনো মন্তব্য না করে নীরবেই মিশেল দেখলো ডানা ওয়াগন নিয়ে এগিয়ে এলো। জিম বুড়োকে পাজাকোলা করে তুলে ওয়াগনে তুলে দিল। হুলিও ওয়াগন চালাচ্ছে, ওর জায়গায় পায়ে হেঁটে ভেড়ার দলের মাথার কাছে পায়ে হেঁটে এগোচ্ছে জিম। তাই ডানার উপর জিমের ঘোড়া নিয়ে পিছন দিকটা সামলানোর ভার পড়ল। বিনা বাক্য ব্যয়ে কাজের ভারটা গ্রহণ করলো ডানা। ওর চোখে এখনো রাগের ভাব। জিমের দিকে তাকালো না সে। ওয়াগনের ক্যানভাসের ভিতর ঢুকে অল্পক্ষণ পরেই বেরিয়ে এলো। ও কনারের একটা প্যান্টের পা গুটিয়ে বেল্ট দিয়ে কষে বেঁধে তার সরু কোমরে বেঁধেছে সে। জিমের হাতে পা রেখে ঘোড়ায় ওঠার প্রস্তাব উপেক্ষা করে সে নিজেই লাফিয়ে ঘোড়ার পিঠে উঠে বসল। ওর ছোট বুটের সাথে একজোড়া মেক্সিকান স্পার ঝুলছে, কিন্তু জিনের উপর বসে ওর পাদানি পর্যন্ত পৌঁছাচ্ছে না। সামনে থেকে বারবার পিছন ফিরে তাকাচ্ছে জিম। ঘোড়ার পিঠে বসা ডানাকে দেখতে পাচ্ছে সে, আর হুলিও ওয়াগন চালাচ্ছে। দুশ্চিন্তায় ওর মুখ কুচকালো যখন উটকে ডানার পাশাপাশি ঘোড়া চালাতে দেখল। ডানা সরে যেতে চাইলেও বেহায়া কুকুরের মতো ওর কাছে ঘুরঘুর করছে চার্লস। বৃষ্টি শুরু হলো। প্রথমে ঝিরঝির করে, পরে ধীরে ধীরে বৃষ্টির বেগ বাড়ল। নদীর ছোট্ট ধারাটা চওড়া হয়ে উঠছে। পানিটা এখন কাদায় চকোলেটের রং নিয়েছে, স্রোতও বাড়ছে। পিছিয়ে এসে সবগুলো ভেড়াকে নদী পার করে সে উত্তর পাশে নিয়ে এলো, কারণ বুঝতে পারছে আর দেরি করলে ভেড়াগুলোকে পার করা অসম্ভব হবে। এখনই নদীটা চওড়ায় প্রায় 10 ফুট হয়ে দাঁড়িয়েছে। ও করার জানে আর বেশি দেরি নেই। ভেড়া নিয়ে সে নদীর পানির কাছ থেকে সরিয়ে ঢাল বেয়ে পাড়ের দিকে রওনা হলো। উট বিন্দুমাত্র সময় নষ্ট না করে ওখানে গিয়ে হাজির হলো। কি করার মতলবে আছো তুমি? রুক্ষ স্বরে প্রশ্ন করলো সে।
নদীটা বন্যার পানিতে ভরে উঠতে যাচ্ছে। ভেড়াগুলোকে পারে না ওঠালে ওরা ডুবে মরবে। জানুয়ারি মাসের বরফের মতোই ঠান্ডা একটা বাঁকা হাসি ফুটে উঠল উডের মুখে। এটা টুবার রাঞ্চের এলাকা, ওই নিচের ওটা হচ্ছে এস্টেটের, ওখানে ফিরে যাও। পিস্তল বের করে ওটা হাতে নিয়ে বসে আসছে সে, যেন কয়টি একটা ভেড়ার বাচ্চাকে বাগে পেয়েছে। রাগে এক পা আগে বাড়ল ও কণার। মোকাবেলার সময় হয়ে এসেছে। লোকটা তার পিস্তল তুলল। জিমের ঠোঁট জোড়া শুরু হলো। ওর রাগটা ভিতরে জমাট বেঁধে উঠছে। আমাকে গুলি করলে তুমিই বিপদে পড়বে উড, জানি, কিন্তু তোমার ভেড়াগুলোকে গুলি করতে কোনো বাধা নেই। দুবার গর্জে উঠল পিস্তল। ত্রস্ত পায়ে ভেড়াগুলো নিচের দিকে নামলো, কিন্তু দুটো ভেড়া ওখানেই পড়ে রইল। ওরা কোনোদিন আর কোথাও যাবে না। পরাজিত ওকনার ফিরে এলো। সে চাষ উটকে টেনে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে পিটিয়ে নদী পার করে দিয়ে আসতে পারে। সেই ক্ষমতা ওর আছে, কিন্তু তাতে শেষ পর্যন্ত উডই জিতবে। কারণ ভেড়া নিয়ে টুবার এলাকা পার হতে তার কমপক্ষে আরও 2 দিন লাগবে। চার্লি এর আগেই তার লোকজন নিয়ে এসে তার সব ভেড়া মেরে ফেলবে। এখন ও কনারের একমাত্র উপায় হচ্ছে একত্র না রেখে পাড়ের যতটা উপরে সম্ভব ঢালের উপর লম্বা সারি বেঁধে এগোনো। একটা প্রতিজ্ঞা সে মনে মনে করেছে, তাকে যদি সব হারাতে হয় তবে চাপকে উডের পিঠের চামড়া তুলে নিয়ে ভেড়ার দাম সে ওসুল করবে। ভেড়াগুলো আরও উঁচুতে উঠল। নদীর পানি প্রায় ওদের খুর ছুঁয়ে বইছে। একবার পিছন ফিরে ওকনার দেখতে পেল নদীর ঢালের কাদায় পিছলে একটা বড় ভেড়া বাদামি রঙের পানিতে পড়ল। অসহায়ভাবে ভেড়াটা আবার নদীর পানি ছেড়ে ওঠার অনেক চেষ্টা করল সে, কিন্তু ভিজে উলের ভারে চোতের ঘূর্ণিপাকে তলিয়ে গেল। হুলিও ওয়াগনটাকে পাড়ে উঠিয়ে ফেলেছে। উডোকে বাধা দেয়নি, কারণ সে এখন ব্যস্ত। ডানার পাশাপাশি ঘোড়ায় চড়ে এগোচ্ছে। বলছে ওর সাথে গেলে ডানা কত কি করতে পারবে, কত কি পাবে। হাত বাড়িয়ে ডানার হাত ছুলো সে। এবার মেয়েটা হাত সরিয়ে নিল না। ওকনার পিছন ফিরে তাকিয়ে দাঁড়িয়ে পড়ল। বিস্ময়ে হা হয়ে গেছে ওর মুখ। ওর ভিতরটা রাগে জ্বলছে, মুখটা লাল হয়ে উঠেছে। নদীর উজানের দিক থেকে একটা গুড়গুড় শব্দ ওর কানে এলো। বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ার শব্দ ওটাকে অস্পষ্ট করে তুলছে। দ্রুত বেগে নদীর বয়ে যাওয়াতেও শব্দ কম হচ্ছে না। বুঝতে পারছে সামনের পাহাড়গুলো থেকে গড়িয়ে পড়া পানি দেয়ালের মতো উঁচু হয়ে ছুটে আসার শব্দই সে শুনতে পেয়েছে। কিন্তু ওর বর্তমান সমস্যা একমাত্র ডানা। দৌড়ে পিছনের দিকে ছুটল ওকনার। প্রচণ্ড রাগে ওর হাত দুটো মুঠো পাকানো। তারপর দেখল ডানা চার্লসকে আরো ঘন হয়ে কাছাকাছি আসার সুযোগ দিল। ডানা তার পাটা সামান্য একটু সরালো। পরক্ষণেই তার বিরাট চিওয়াওয়া স্পারটা উডের ব্যাকটোর চামড়া কেটে নিচে নামলো। বাদামি রঙের ঘোড়াটা লাফিয়ে পিছনের 2 পায়ে উঠে দাঁড়ালো, যেন ওর লেজে আগুন ধরিয়ে দিয়েছে কেউ। 2 হাতে স্যাডল হর্ন চেপে ধরে কোনো মতে নিজেকে সামলে নিল চার্লি, কিন্তু বাম পায়ের পাদানি থেকে ওর পা ছুটে গেছে। ঘোড়াটা আবার লাফ দিল, এবার বাম পাশে, কারণ ডানার ভিজে হ্যাটের বাড়ি পড়েছে ওর নাকের উপর। ডান পা থেকেও পাদানি ছুটে গেল। এবার ঘোড়ার 3য় লাফে 44টা ছিটকে নদীতে পড়ল। মুহূর্তের জন্যে মনে হলো যেন চার্লি স্যাডল হর্ন ধরে ঝুলে টিকে থাকতে পারবে, কিন্তু প্রচণ্ড বেগে ঘোড়াটা চার্লিকে আছড়ে নদীতে ফেলে দিয়ে নদী পার হয়ে পিছন দিকে ছুটে পালালো। সোজা বাড়ির পথ ধরল ওটা। উঠকে আবার দেখা গেল কোমর পানিতে উঠে দাঁড়িয়েছে, কাশছে। অনেক কাদা পানি খেয়েছে সে। নদীর পানি ওর কোমরের পাশ দিয়ে ঘুরপাক খাচ্ছে। ঘোড়াটাকে ধরে আনার জন্য মিশেলকে আদেশ করলো সে। মিশেল ধীর পায়ে ঘোড়াটাকে হাঁটিয়ে নিয়ে নদী পার হলো। মুচকি হাসি ওর মুখে। ওপারে উঠে ঘাড় ফিরিয়ে তাকালো সে। আমি ওকে ধরার চেষ্টা করছি, মিস্টার উড, তুমি চলে যেও না। ধীর গতিতে ঘোড়া ছুটালো সে।
ঘোড়াটাকে ধরার ইচ্ছা থাকলে ঊর্ধ্বশ্বাসে সূত্র মিশেল। ওকনারের রাগ একটুও কমেনি। উডের হারামিপনায় ওর ভিতরটা টকবক করে ফুটছে। মুঠো পাকিয়ে পানিতে নামলো সে। উডও শক্তিশালী এবং নিচু বটে, কিন্তু ভরপেট কাদা পানি গিলেছে সে। টেক্সাসে এখন বাস করলেও আইরিশ রক্ত বইছে জিমের দেহে। দু হাতে ঘুষি ছুটতে ছুটতে এগোচ্ছে সে। গত কয়েকদিনের জমাট বাঁধার আগে ওর ঘুষির ওজন দ্বিগুণ হয়ে গেছে। পিছিয়ে গিয়েও রক্ষা পেল না চার্লি। দ্বিতীয়বারের মতো ওকে কাদা থেকে টেনে তুলে আরও মারল জিম। ঘোড়া ওদের মাঝখানে এনে উটকে আরও মারের হাত থেকে রক্ষা করলো ডানা। কাদায় পড়ে আছে উট। বড় একটা জলোচ্ছ্বাস এদিকে এগিয়ে আসছে। ভেড়াগুলোর ও তোমাদের চেয়ে বেশি বুদ্ধি আছে। বিপদ বুঝে ওরা ডাঙায় উঠে পড়েছে। লোকটাকে টেনে তুলে উত্তর পাড়েই নিয়ে ওঠালো জিম, কারণ নদীর চোদ ঠেলে পার হওয়ার শক্তি আর ওর দেহে অবশিষ্ট নেই। অল্পক্ষণের মধ্যেই নদীটা কানায় কানায় ভরে উঠল। পশ্চিমের ঘন মেঘ দেখে বোঝা যাচ্ছে কয়েকদিন নদীটা পারাপারের অসাধ্যই থাকবে। এখন আর চার্লস উটকে কর্নেলের ছেলে বলে চেনাই যাচ্ছে না। মাথায় টুপি নেই, কাদামাখা কাপড় ওর গায়ের সাথে ছেটে রয়েছে করুণ চেহারা। হয়তো দিন 2-3 তোমাকে নদী পার হওয়ার অপেক্ষায় এই পারেই থাকতে হবে, ওকে বলল জিম। তোমার লোকজনও যদি ফিরে আসে ওপার থেকে, ওরা তোমাকে কোনো সাহায্য করতে পারবে না, এবং ততক্ষণে আমরা টুবার রাঞ্চের বাইরে পৌঁছে যাব। লোকটার গর্ব আর অহংকার সব ভেঙে চুরমার হয়ে গেছে। 2 দিন অনেক লম্বা সময়। তোমরা কি আমার জন্যে কিছু খাবার রেখে যাবে না? একটু দুষ্টু হাসি ফুটে উঠল জিমের চোখে মুখে। গত কয়েকদিনের মধ্যে এই সে প্রথম হাসল। আমাদের কি ঠেকা পড়েছে? তোমার জন্যে কিছুই আমরা করব না। তবে তুমি যদি আমাদের সাথে এগিয়ে ভেড়া তাড়িয়ে নেওয়ায় সাহায্য করো, তাহলে তোমার খাওয়ার ব্যবস্থা আমরা করতে পারি। ওকনারের মনে হলো লোকটা বুঝি লজ্জায় আর অপমানে ওখানেই মারা পড়বে। কাঁধ উঁচিয়ে সে বলল, তোমার খুশি। ঘুরে উল্টো দিকে রওনা হলো সে। কিন্তু কিছুক্ষণ পরে পিছন ফিরে দেখলো কাদাময় বুট পায়ে ভেড়াগুলোকে তাড়িয়ে ক্লান্ত পায়ে এগিয়ে আসছে চার্লস উড। ওকনার ধীর পায়ে স্ত্রীর পাশাপাশি হাঁটছে। ভাবছে কি বলা শোভন হবে। শেষে শুধু বলল, আমাকে ক্ষমা করে দিও ডানা। মেয়েটা হাসলো। ওই হাসিটাই ওকনারকে আকর্ষণ করেছিল সান অ্যান্টোনিওতে প্রথম দেখাতেই। তা আমি করব জিম ওকনার, কিন্তু মনে রেখো আমার শিরায় টেড সুলিভানের রক্ত বইছে, এবং সুলিভানরা হাল ছেড়ে দেয়া কাকে বলে জানে না। অনেক সময়েই বাবাকে দেখেছি বীতশ্রদ্ধ হয়ে ভেঙে পড়ার পর্যায়ে যেতে, যেমন আমি গিয়েছিলাম। কিন্তু তারপরে সে আবার নতুন উদ্যমে শুরু করে, আগের চেয়ে ভালোভাবে শেষ করেছে তার কাজ। তুমি আমাকে রাখতে দেখেছ, আমার জিদ ভবিষ্যতে আরও দেখবে, সন্দেহ নেই। কিন্তু তার মানে এই নয় যে আমি তোমাকে ছেড়ে যাব। হেসে ওকনার ওর হাতটা ধরে মৃদু চাপ দিয়ে আদর জানিয়ে হাতে চুমুক খেলো। হাওয়ার্ডস ড্র এলাকার দিকে এগিয়ে চলল ওরা। সমাপ্ত।